নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। একটা ভিডিও আমাকে অনেকেই করতে বলছিল, মূলত আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে। তো বিশেষ করে যে রুবিও যে রিসেন্টলি কলকাতা ঘুরে গেল সেটা নিয়ে। রুবিও রিসেন্টলি কলকাতা ঘুরে গেছে, আমি সেটা অনেকবার ভিডিওতে বলেওছি। আমার ব্যক্তিগতভাবে ধারণাই ছিল যে হিলারি ক্লিন্টন যেমন এর আগের বার 2012 সালে এসেছিল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেছিল এবং সেই সাক্ষাতে মূলত আলোচ্য বিষয় ছিল যে বাংলাদেশকে যেন যে তিস্তার জল হলো গিয়ে যে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেয়, ওয়েস্ট বেঙ্গলের উত্তর অংশকে বঞ্চিত করে, যাতে কিনা যে শেখ হাসিনাকে আমেরিকা এবং খানিকটা হলেও যে দিল্লি অর্গানাইজড ওয়েতে ক্ষমতা এনেছিল 111 নামে একটা ঘটিয়ে, সেই শেখ হাসিনা সরকারকে যাতে কিনা একটা বৈধতা দেওয়া যায় বাংলাদেশের মানুষের চোখে, এই জন্য হিলারি ক্লিন্টন 2012 সালে মমতা ব্যানার্জিকে অনুরোধ করেছিল, অথবা মমতা ব্যানার্জিকে বলেছিল, তারা তো আর অনুরোধ করবে না, হিলারি ক্লিন্টন অনেক ওপরে থাকা এক পিশাচিনী যে কিনা এপস্টেইন আইল্যান্ডে যেত। তো যাই হোক, যে হিলারি ক্লিন্টন বলেছিল যে তিস্তার জল হলো গিয়ে যে ওয়েস্ট বেঙ্গলের উত্তর অংশকে বঞ্চিত করে যেন মমতা ব্যানার্জি বাংলাদেশকে দিয়ে দেয়, শুধুমাত্র তাদের দালালকে একটা বৈধতা দিতে। কিন্তু মমতা ব্যানার্জি রাজি হয়নি। আমার ব্যক্তিগত ধারণা এটা অন্যতম কারণ যে 2026 সালে মমতা ব্যানার্জিকে সরে যেতে হলো সরাসরিভাবে যে ইন্ডিয়ান স্টেট এবং মেশিনারি দ্বারা রীতিমতো যে ভোট লুট করে 27 লক্ষ মানুষকে ভোট দিতে না দিয়ে, 27 লক্ষ থেকে 60 লক্ষর মধ্যে হবে মানুষকে ভোট দিতে না দিয়ে, যাদের মধ্যে বিশাল অংশ মুসলিম, বিশাল অংশ গরিব নারী, যারা কিনা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক, তাদেরকে ভোট দিতে না দিয়ে এবং তারপরেও নাকি গণনার সময় নানা ধরনের ইভিএম কারচুপি করে এই ইলেকশনটা এরা জিতেছে এবং আগামী 3 মাস ধরেও নাকি ইলেকশনের পরে কেন্দ্রীয় বাহিনী থেকে যাবে। আমরা যদি বিভিন্ন জায়গায় এখন হাঁটি, কলকাতায়, আমি গ্রামের কথা বলছি না, আমার এমনিতে গ্রাম ঘুরে মনে হয়েছে গ্রামের যে ছেলেদের মধ্যে একটা অ্যান্টি তৃণমূল একটা মাইন্ডসেট ছিল গ্রামের হিন্দু ছেলেদের মধ্যে। এর একটা বড় কারণ হলো গিয়ে যে সরকার যে মেয়েদেরকে নানা ধরনের ভান্ডার দিচ্ছিল, এটাকে নিয়ে গ্রামের পুরুষদের মধ্যে ক্ষোভ ছিল, কারণ পুরুষরা গ্রামের নারীর ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছিল। এই নিয়ন্ত্রণ হারানোটা এবার আরো বেড়ে যাবে, কারণ লক্ষ্মীর ভান্ডারের যে 1,500টা এখন অন্নপূর্ণা ভান্ডারের 3,000 হয়েছে। কারণ হিন্দি গুজরাটি সাম্রাজ্যের একটা লক্ষ্যই হলো বাঙালি নারীকে আরো বেলেল্লা করা, বাঙালি নারীর ওপর বাঙালি পুরুষের নিয়ন্ত্রণ আরো শেষ করে দেওয়া। কারণ বিজয়ী জাতির পুরুষের সবসময় যে রক্ষিতা হয় বিজিত জাতির নারীরা। তো এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করারই একটা অংশ, সেই জন্য বিজেপি কন্টিনিউ করেছে। তো যাই হোক, কিন্তু শহরাঞ্চলে বিজেপি যে ভোট খুব একটা পায়নি এর স্পষ্ট প্রমাণ যে কোনো জায়গায় যখন আমরা দেখছি কিনা বিজেপি কোনো মিটিং করছে, তখন আমরা দেখছি যে 4-5 জনের বেশি কিন্তু যে লোক নেই, অর্থাৎ অ্যাকচুয়ালি বিজেপির কোনো লোকই নেই। একটা জয়ী দলের এরকম হাল কল্পনা করা যায় না এবং এটা বিজেপি জানতো এবং সেই জন্যই কেন্দ্রীয় বাহিনী 3 মাস আগামী রেখে দেওয়ার কথা বলা হয়েছে বলে আমার ধারণা। যাই হোক, এবার আসি যে রুবিওর কথা। এবার এই যে ডিজাইনটা একেবারে এত অগণতান্ত্রিক ভাবে যেভাবে জোর করে ছিনিয়ে নিল হলো গিয়ে যে ওয়েস্ট বেঙ্গলকে, 50 লক্ষ মানুষকে প্রায় ভোট দিতে না দিয়ে ইভিএম কারচুপি করে কেন্দ্রীয় বাহিনী বসিয়ে, তো এটা কিন্তু আমার ধারণা আমেরিকার যে গ্রিন সিগন্যাল নিয়েই কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহ করেছে। কারণ আমেরিকার যদি গ্রিন সিগন্যাল না থাকে তাহলে এত বড় সিদ্ধান্ত তারা নিতে পারে না, এবং আমেরিকার গ্রিন সিগন্যালটা আছেই কারণ তিস্তার জল মমতা ব্যানার্জি এর আগে কিন্তু কখনোই বাংলাদেশকে দিতে রাজি হয়নি। এবং শেখ হাসিনা হটে যাওয়ার পর আজ যে তারেক জিয়া লাগাতার ভাবে চীনের সঙ্গে কথা বলছে,
তিস্তা মহাপরিকল্পনা, কখনো বলছে তিস্তা ব্যারেজ, কখনো বলছে পদ্মা ব্যারেজ, এগুলো বলে যাচ্ছে। এবং ওখানকার যে বিরোধী নেতা আছেন ডক্টর শফিকুর রহমান, যিনি কিনা জামাতে ইসলামের নেতা, উনিও লাগাতার প্রেসার দিচ্ছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা চাই। তিস্তা মহাপরিকল্পনা প্রচন্ড একটা জনপ্রিয় বিষয় এখন বাংলাদেশে। তো চীন জানে যে ওই পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে চীন যে বিশাল যে ক্ষমতা নিয়ে ঢুকবে, আর যে বিশাল ঋণ, ইনভেস্টমেন্ট এবং একই সঙ্গে তার নানা ধরনের মেশিনারি, এবং সে মেশিনারির মধ্যে নানা ধরনের মিলিটারি মেশিনারি থাকতে পারে বলে আশঙ্কা করে আমেরিকা এবং ভারত। সেখানে যে শ্রমিকরা কাজ করবে তাদের অনেকেই নাকি চীনা মিলিটারি হতে পারে বলে আশঙ্কা করে অনেক সময় ভারত এবং আমেরিকা, এবং তারা চায় না যে এটা হোক। তো যাই হোক, যে এবং এই জন্যে আমার ধারণা যে রুবিও হয়তো আমাদের এখানে এসছিল যাতে কিনা পশ্চিমবঙ্গ সরকার তিস্তার জল ঝটপট ছেড়ে দেয় এবং তিস্তা মহাপরিকল্পনার যে প্রয়োজনীয়তাটা বাংলাদেশ যাতে আর অনুভব না করে। তো যাই হোক, আমার এটা ধারণা, যদি উনি শুধুমাত্র আদার টেরেসার ইয়েতেই গেছিলেন, জায়গাতে গেছিলেন, উনি একজন খ্রিস্টান, তো কিন্তু উনি কিন্তু কখনোই যে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের ওপর যে নরেন্দ্র মোদী সরকার যে ধরনের অত্যাচার চালাচ্ছে উত্তর পূর্বে অথবা আমাদের যে সেন্ট্রাল ইন্ডিয়ার যে আদিবাসী অঞ্চলে, এগুলো নিয়ে কোনো কথাবার্তা উনি বলেছেন বলে আমি শুনিনি। কারণ কথা বলার মতো জায়গাতে উনি নেই, ওনাকে আনতেও যায়নি ভারত রাষ্ট্রের সেরকম কোনো শক্তিশালী লোক, ওনাকে আর কি যে এয়ারপোর্ট থেকে নিয়ে আসার জন্য সেরকম কোনো গুরুত্বপূর্ণ লোককে পাঠায়নি দিল্লি সরকার। এর একটা বড় কারণ হলো যে কোয়াডের যে মিটিং হওয়ার কথা ছিল দিল্লিতে, সেটার কোয়াডের গুরুত্ব অনেকটাই কমে গেছে। ইরানের যে যুদ্ধ হচ্ছে তাতে আমেরিকার করুণ হাল, এবং অর্থনৈতিকভাবে আমেরিকার যে করুণ হাল, এবং 2025 সালের অক্টোবর মাসে যে সিওলে শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের যে বৈঠক হয়েছিল সেখানে আমেরিকার করুণ হাল, এবং কিছুদিন আগে বেইজিংয়ে যে বৈঠক হলো সেখানে যে আমেরিকার করুণ হাল ফুটে উঠেছে। ট্রাম্পকে সেখানে সেরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে আসেনি এয়ারপোর্ট থেকে। অন্যদিকে পুতিন তার পরেই গেল, পুতিনকে একেবারে টপ র্যাঙ্কিং, মানে শি জিনপিং এর পরেই যার স্থান উনি গিয়ে নিয়ে এসেছেন। দ্বিতীয় হলো, পুতিনকে যেখানে রাখা হয়েছে নিজেদের যে গেস্ট রুমে, সেখানে ট্রাম্পকে কিন্তু রাখা হয়েছিল হোটেলে। এছাড়াও ট্রাম্প যে বিলিয়নিয়ারদের নিয়ে এসেছিলেন তার সঙ্গে শি জিনপিং দেখা পর্যন্ত করেননি, কথা তো বলেনি। এবং ওপেনলি জানিয়ে দিয়েছেন শি জিনপিং, মানে চায়না জানিয়ে দিয়েছে যে ট্রাম্প হলো আমাদের কাছে চেয়েছিল দেখা করতে, সেই জন্য আমরা দেখা করছি, আমরা ট্রাম্পকে ইনভিটেশন জানাইনি দেখা করার জন্য। তো এতটা রাফ বিহেভিয়ার যেটা আমেরিকার সঙ্গে করেছে চীন, এর থেকে প্রমাণ হয়ে গেছে যে আমেরিকা মূলত একটা ডাইং ফোর্স, এবং এই ফোর্সকে সঙ্গে থেকে চীনকে কাউন্টার করার গুরুত্বটাও হয়তো ইন্ডিয়ার কাছে আগের থেকে অনেকটাই কমে গেছে। বিশেষ করে যে কোয়াডের গুরুত্ব, অর্থাৎ পুরনো যে ফাউন্ডেশনের যে গুরুত্বটা কোয়াডের, সেটা অনেকটা কমে গেছে বলেই মনে হলো, যেভাবে রুবিওর সঙ্গে ব্যবহার করা হলো, অ্যাটলিস্ট এয়ারপোর্ট থেকে এত নিম্নমানের যে অফিসাররা নিয়ে আনলো এটা দেখে। তো ঠিক আছে, তার মানে এই নয় কোয়াডের গুরুত্ব কমে গেছে মানে আমেরিকা আর ইন্ডিয়ার যে সম্পর্কের গুরুত্ব কমেছে, সেটা কখনোই নয়। কোয়াডের গুরুত্ব কমে গেছে মানে হলো ইন্দো প্যাসিফিকে যে মিলিটারিলি যে চীনকে ডিল করার গুরুত্ব কমেছে। কিন্তু নানা ধরনের আমরা যেটাকে কিনা হাইব্রিড ওয়ার বলি, নানা ধরনের যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলি, আমরা নানা ধরনের যে রাজনৈতিক চেঞ্জ বলি, সেগুলো হতে পারে না তা কিন্তু নয়। সুতরাং সেখানে ইন্দো ইউএস যে অ্যালায়েন্স সেটা হয়তো কন্টিনিউ করবে এগেনস্ট চায়না, এবং হয়তো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জিকে জোর করে ক্ষমতাচ্যুত করাটা সেই হাইব্রিড ওয়ারের অঙ্গ। তো যাই হোক, এটা আমি আগেও বলেছি, আবারও বললাম। এখন সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো
যে আজকে আমেরিকার যে করুণ হাল, সেই করুণ হালের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হলো, এটা জানা যাচ্ছে আমেরিকা নাকি লাগাতার নিজের সোনা বিক্রি করছে। অনেকেই বলেছে যে সোনার হাল, মানে সোনার যে রেট ঊর্ধ্বমুখী, অন্যদিকে ইউএস ডলারের হাল হলো গিয়ে যে নিম্নমুখী। তো এই যে সোনা লাগাতারভাবে আমেরিকা সেল করছে এবং চীন লাগাতারভাবে সোনা কিনছে, এটাকেও অনেকে মূলত যে ট্রান্সফার অফ পাওয়ার বা ট্রান্সফার অফ ওয়েলথ হিসেবেও চিহ্নিত করছে। তার মানে ইউএস ডলারের শুধু পতন হলো গিয়ে যে চীনের কারেন্সির তুলনাতেই হচ্ছে না, সোনার এগেনস্টেও হচ্ছে, এবং এটাকে সবচেয়ে বেশি ভাইটাল পয়েন্ট হিসেবে তুলে ধরা হচ্ছে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রিসেন্টলি রাহুল গান্ধী বলেছেন যে আগামী বছরের মধ্যেই এই সরকারের কোল্যাপস হবে। এবার এই সরকারের মেয়াদ তো 2029 অবধি, কোল্যাপস হবে কি করে? তাহলে উনি বোধহয় কোনো একটা যে গণবিদ্রোহের কথা বলেছে। এমনিতে আমি কংগ্রেসের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে দেখেছি যে তারা এটা বিশ্বাস করে যে ইলেকটোরালি বিজেপিকে হটানো যাবে না, কারণ বিজেপি মূলত একটা ফ্যাসিস্ট পার্টি ইলেকটোরালি হটে না, এটা গণ আন্দোলনই কেবলমাত্র হটানো যায়। তো রাহুল গান্ধী বোধহয় সেদিকে ইন্ডিকেট করেছেন বলে আমার মনে হলো। এছাড়াও ওই ইন্ডিয়ান ককরোচ পার্টি বলে একটি পার্টিরও আবির্ভাব হয়েছিল, যাকে বিজেপি অত্যন্ত মানে ভয় পেয়েছে তার পপুলারিটিকে দেখেই মনে হলো। এছাড়াও হিন্দি হার্টল্যান্ডের যে যুব সমাজ প্রচণ্ডভাবে সেটাকে সেলিব্রেট করেছে বলেই মনে হলো, কারণ আফটার অল ইন্ডিয়াকে ডিটারমিন করে হিন্দি হার্টল্যান্ড। তো হিন্দি হার্টল্যান্ডের যুব সমাজ যেহেতু ককরোচ পার্টিকে গুরুত্ব দিয়েছে, অতএব ককরোচ পার্টির গুরুত্ব আছে। বাঙালি গুরুত্ব দিল কি দিল না এটার কোনো গুরুত্ব ইন্ডিয়াতে নেই, কারণ বাঙালি ইন্ডিয়াতে ইররেলিভেন্ট, বাঙালি ইন্ডিয়াতে একটা ওর অস্তিত্বই নেই আসলে। মানে ও সুতরাং কি চাইলো বা না চাইলো এটার কোনো গুরুত্ব নেই। তাই এখানে ককরোচ পার্টি কি হলো না হলো ভেবে লাভ নেই, কিন্তু ইন্ডিয়াতে হিন্দি হার্টল্যান্ডে ককরোচ পার্টি ভালো একটা মোমেন্টাম শো করেছে। এর থেকে বোঝা যায় হিন্দি হার্টল্যান্ডের মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ আস্তে আস্তে গ্রো করছে। আমি বাঙালির কথা বলছি না, কারণ বাঙালি এখন থেকে মোটামুটি কেন্দ্রীয় শাসিত প্রায় আস্তে আস্তে হয়ে যাচ্ছে, ওর ভোট আস্তে আস্তে ইররেলিভেন্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ওর আর কোনো রেলিভেন্স থাকবে না, এটা প্রায় উপনিবেশের যে লেভেলে আস্তে আস্তে চলে যাবে বাঙালিরা। সুতরাং হিন্দি হার্টল্যান্ডে মানুষকে কেন্দ্র করে যে আন্দোলন, তাকে কেন্দ্র করেই এখন যে মোদি হটে যাবে কি যাবে না। যেমন মোদি হটে গেল, কংগ্রেস এলো, কিন্তু দেখা যাবে তো বাঙালির স্ট্যাটাসটা এখন যেমন আস্তে আস্তে উপনিবেশ হয়ে যাচ্ছে, ওটা কন্টিনিউ করলে, এটা কিন্তু কন্টিনিউই করবে, এটা চেঞ্জ করবে না। সুতরাং মোদি থাকলো কি গেল এটা গুরুত্বপূর্ণ নয়, অ্যাটলিস্ট বাঙালির কাছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে যে দেখতে পাবো সেটা হলো যে মানে এক ধরনের যে সামাজিক একটা ক্ষোভ আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে দানা বাঁধছে, এবং হিন্দুত্বের গল্প দিয়ে আলটিমেটলি এটাকে ক্ষোভটাকে দমিয়ে রাখা যাবে না। তার কারণ ইকোনমিক ক্রাইসিস আস্তে আস্তে নিজেকে রিভিল করছে। আমি এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম, যেখানে ভারতের অর্থনীতির যে ভয়ঙ্কর যে দিকটা এক্সপ্লেন করেছিলাম, যে ভারত আদৌ সেভাবে বিশ্ববাজারে এক্সপোর্ট করতে পারে না, সুতরাং তার সেরকম আর্নিং নেই। ভারতের হলো গিয়ে যে, এবং ভারত বিপুল পরিমাণে ইম্পোর্ট করে এবং সেই জন্য আয়ের থেকে তার ব্যয়টা বেশি। এই ব্যয়টাকে সে কাভার করে মূলত বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট এবং কিনা যে ঋণ নিয়ে, বৈদেশিক ইনভেস্টমেন্ট আর ঋণ নিয়ে, এবং এই যে নেট বৈদেশিক ইনভেস্টমেন্ট আর ঋণ আর সেভাবে আসছে না। হয়তো 80 বিলিয়ন এফডিআই আসছে, কিন্তু 80 বিলিয়ন এফডিআই আবার যে বেরিয়ে যাচ্ছে, এবং এফপিআই যেটাকে আমরা শেয়ার বাজার বা সেকেন্ডারি ইনভেস্টমেন্টগুলো বলি, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে লাগাতারভাবে এখানে যে মানে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার আস্তে আস্তে বিক্রি করে দিয়েছে, এবং এরা যে ইউটিউব জুড়ে বিপুলভাবে বিনিয়োগ করেছিল ভারতের যে মিডল ক্লাসকে এটা বোঝাতে যে ইন্ডিয়ার যে শেয়ার বাজার আসলে খুব ভালো, এবং এটার জন্য ইন্ডিয়ার মিডল ক্লাসটা গান্ডুর মতো কিনেছে ইন্ডিয়ার যে কোম্পানির শেয়ারগুলো, যেগুলো অলরেডি ওভার প্রাইসড, এবং সেগুলোকে ওভার প্রাইসেই এ সমস্ত বিদেশি যে বিনিয়োগকারীরা বিক্রি করে নিজেদের পয়সা কুটিয়ে
ভারত ছেড়ে পালিয়ে গেছে। অর্থাৎ মিডল ক্লাসের মধ্যে ইউটিউবকে ব্যবহার করে তোমার হলো একটা বাজার তৈরি করেছিল বিদেশি বিনিয়োগকারীরা, যারা অলরেডি ওভারপ্রাইজড ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ইনভেস্টেড করেছিল, যাতে কিনা তাদের ওভারপ্রাইজড শেয়ারটা আরো বেশি প্রফিটে, আরো ওভারপ্রাইসেই ইন্ডিয়ান তথাকথিত বিনিয়োগকারী, যারা আসলে মিডল ক্লাস কিছু এক্সট্রা টাকা ছিল, ওদের কাছে গছিয়ে দিয়ে চলে যেতে পারে। এবং সেটাই হয়েছে। এবং মূলত যে ডোমেস্টিক ইনভেস্টররা ছিল বলেই যে এফআইআইরা এত সহজে তাদের যে মানে প্রফিট সমেত ইন্ডিয়ান মার্কেট ছেড়ে পালিয়ে যেতে পেরেছে, এবং ক্যাপিটাল ফ্লাইটটা এত ভালো করে সম্ভব হয়েছে। তো এটাকে আমি বলবো যে বিগত আমরা যদি দেখি প্রায় 2020 সাল থেকে যেভাবে সমগ্র ইন্টারনেট জুড়ে, বিশেষ করে ইউটিউবে, যে ইনভেস্ট করো শেয়ার বাজারে, ইনভেস্ট করো শেয়ার বাজারে এত ভিডিও এসছিল, এবং ওই ফাঁদে রীতিমতো পা দিয়ে দিয়েছে ভারতের যে মধ্যবিত্ত শ্রেণী। এবং ভারত এখন ওভার ফিনান্সিয়ালাইজড একটা দেশ, মানে এর গোটায় এর আর কি যে সেভিংস, যে ব্যাংকে আর মিডল ক্লাসের কিছু নেই, পুরোটাই এখন সে ফিনান্সিয়াল মার্কেটে ইনভেস্ট করে ফেলেছে, শেয়ার, বন্ড এটসেট্রাতে। এবং ইন্ডিয়ার শেয়ার মার্কেট আসলে খুব ওভার প্রাইসড, এবং সেই জন্য এফআইআই গুলো পালিয়ে গেছে, এবং পুরো যে আগামী দিনের যে লসটা ইন্ডিয়ার মিডল ক্লাস খেতে চলেছে। যাই হোক, আমার সঙ্গে অনেক মধ্যবিত্তর কথা হতো, আমি সবসময় এগুলো বলতাম 2020-21 সালেও, কিন্তু তারা আমাকে বোঝাতো যে না, আমি ভুল, ইন্ডিয়ার নাকি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডিয়াতে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হচ্ছে এটসেট্রা এটসেট্রা। আমি বলতাম এগুলো সম্ভব না, তারা বলতো না, যখন ওখানে বলেছে ঠিকই বলেছে। তো আজকে খাবে বাঁশ। তো যাই হোক, তো এই জন্য যেটা হচ্ছে, ইন্ডিয়াতে একটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস, আস্তে আস্তে এটা ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিসের দিকে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হলো ইরান আমেরিকার যুদ্ধ, যে আলফারব থেকে গ্যাস, তেল, কেমিক্যাল, ফার্টিলাইজার আছে, সেটাও সেভাবে আসছে টাসছে না, ফলে সেখানেও একটা ম্যাসিভ ইনফ্লেশন আস্তে আস্তে দেখা দিচ্ছে। অয়েলের দাম অলরেডি বিপুলভাবে বেড়েছে, বোধহয় 60 থেকে 115 হয়েছে। যদি আগামী দিনে আমেরিকার ইরান কোনো ডিলে আসতে না পারে, তাহলে আবারও সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা, এবং এটা হয়তো বাড়তে বাড়তে $150 প্রায় হলো যে $200 কাছাকাছি চলে যেতে পারে। ইন দ্যাট কেস যে ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস একটা ট্রিমেন্ডাস আকার ধারণ করবে, ইন্ডিয়াতে একটা ম্যাসিভ ইনফ্লেশন হবে, আইএনআর এর একটা ম্যাসিভ ডিভ্যালুয়েশন হবে, অলরেডি 96 না 97 এর কাছে আছে, এরপরে হয়তো মানে 100 পেরিয়ে 150-এও চলে যাবে। তো এই জিনিসগুলো আগামী দিনে মানে ঘটছে। একই সঙ্গে আমরা জানি যে চীন এবং পাকিস্তান দারুণভাবে একটা যে যুদ্ধের প্রিপারেশন চালাচ্ছে, পাকিস্তানকে বাদ দিন, পাকিস্তান ইররেলিভেন্ট, অ্যাকচুয়ালি চীন চালাচ্ছে, পাকিস্তানকে সে নানা ধরনের জিনিসপত্র দিচ্ছে, আর কিছু না। আমার এখনো হয়নি, পরে দিচ্ছে। পাকিস্তানকে সে শুধু নানা ধরনের অস্ত্রপাতি দিচ্ছে, মানে পাকিস্তানকে দিয়ে আসলে চীন যুদ্ধ করছে। এছাড়াও চীন নিজে অরুণাচল, লাদাখ, উত্তরাখণ্ডের অংশ নিজেদের বলে দাবি করে, যেমন তাইওয়ানকেও সে মূলত বলে ওটা আমার অংশ, এগুলোকেও নিজের অংশই বলে। এবং এইসব অঞ্চলের আশেপাশে চীনের বিশাল বড় মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারও তৈরি হয়ে গেছে, তার মানে চীনও একটা ওয়ার প্রিপারেশন চালাচ্ছে। তাহলে তিনটে জিনিস একসঙ্গে হিট করবে। একটা হলো গিয়ে তোমার হলো সামাজিক যে ক্রাইসিস, সামাজিক ক্রাইসিসটার কারণ হলো হিন্দু মুসলমানের দ্বন্দ্ব থেকে শুরু করে, লিঙ্গুইস্টিক দ্বন্দ্ব, হিন্দি অহিন্দি দ্বন্দ্ব থেকে শুরু করে, অনেকদিন ধরে একটি পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে, এবং যে কিনা ভোট চুরি করে ক্ষমতায় আছে বলে অধিকাংশই মনে করছে, এবং অধিকাংশে মনে করার কোনো মানে অধিকাংশে মনে করার যথেষ্ট কারণ আছে, কারণ ইলেকশন কমিশন যে ধরনের আচরণ করছে। সুতরাং একটা সামাজিক ক্রাইসিস আর একটা ইকোনমিক ক্রাইসিস, যেটা স্বাভাবিকভাবে ইন্ডিয়া যেহেতু বিশ্ববাজারে সেরকম কোনো কম্পিটিটিভ ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেনি, ইন্ডিয়ার আদৌ ইনভেস্টমেন্টের অবস্থা খুব একটা ভালো নয়, এছাড়াও যে বিশ্ববাজারের অবস্থাও খুব একটা ভালো নয় এক্সপোর্ট বাড়ানো বা ইনভেস্টমেন্ট আনার সপক্ষে, এই জন্য একটা ক্রাইসিস। আর এছাড়াও একটা যুদ্ধের পরিস্থিতিও তৈরি হতে পারে, কারণ তার সবচেয়ে বড় জিওপলিটিক্যাল এনিমি চায়না যে ধরনের যুদ্ধের একটা প্রিপারেশন চালাচ্ছে।
তাহলে সামাজিক ক্রাইসিস, অর্থনৈতিক ক্রাইসিস এবং একটা এক্সটার্নাল ক্রাইসিস, সো জিওপলিটিক্যাল ক্রাইসিস বলা যেতে পারে। এবং যদ্দূর মনে হচ্ছে সামাজিক ক্রাইসিসকে এনক্যাশ করতে আমেরিকা প্রচণ্ডভাবে ইনভলভ। রুবিও আসছে, ট্রাম্প হলো গিয়ে যে মোদিকে কনগ্রাচুলেশন দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মতো একটা সামান্য প্রভিন্সকে জেতার জন্য। তো মোটামুটি আগামী 1 বছরের মধ্যে অবশ্যই দেশের হুলিয়া বদলে যাবে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের হুলিয়া তো অলরেডি বদলে গেছে। শুভেন্দুবাবু এসে যে খাওয়া দাওয়া বিধিনিষেধ আরোপ করেছেন, এটা যে বাংলায় করা যায় এটা এককালে বাঙালি কল্পনাও করতে পারতো না। এখানে অলরেডি মানে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি শেষ হয়ে গেছে। এখানে খুব ক্লিয়ারলি যে সম্প্রীতির আবহাওয়াটাই আর নেই। এখানকার ছোট ব্যবসায়ী বা হকার উচ্ছেদ করা এবং যে গরিবদের প্রতি মধ্যবিত্তর যে ট্রিমেন্ডাস একটা বিতৃষ্ণার একটা মানসিকতা সব ওপেনলি দেখা যাচ্ছে, এবং গরিবরা সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে যে মনেও রাখছে। তো সব মিলিয়ে আমাদের এখানে তো একটা সামাজিক অবক্ষয় হচ্ছেই। সুতরাং এবং আগামী দিনে হয়তো তিস্তার জল বাংলাদেশকে দিতে পারে, হয়তো উত্তরবঙ্গকে আলাদা করে দিতে পারে, অনেক কিছু করতে পারে, অনেক ধরনের যে ডিজাইন তাদের আছে। এবং অলরেডি আজকে আমি শুনলাম যে বিভিন্ন জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্পও তৈরি হচ্ছে, যাদের আমঠাম আর কি মানে এসআইআরে ওঠেনি, সিএতে অ্যাপ্লাই করেনি। আরে ভাই, সিএতে অ্যাপ্লাই করতে গেলে যে লং টার্ম ভিসা তো লাগবে। লং টার্ম ভিসা না, অবশ্য হ্যাঁ, যে লং টার্ম ভিসা যদি না থাকে আইনত তো তোমাকে ধরবেই। তো যাই হোক, এসবও করছে। তো সুতরাং হুলিয়া বদলে যাবে, ওয়েস্ট বেঙ্গলের হুলিয়াও বদলে যাবে, ইন্ডিয়ার হুলিয়াও বদলে যাবে। এটা আসলে বুঝতে হবে যে এটা একটা মূলত আমরা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে আছি। যেমন এটা আমি দেখলাম অগ্নিমিত্রা পালও বলেছে, তাকে যখন অয়েল প্রাইস হাইক নিয়ে কথা বলা হলো, তো উনিও বললেন এখন যুদ্ধের আবহাওয়া, অলমোস্ট একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশন। সো এটাও আমার ধারণা অগ্নিমিত্রা পাল এসব বোঝে টোঝে না। উনি একজন ফ্যাশন ডিজাইনার, উচ্চবিত্ত পরিবারের মহিলা, এসব বোঝা ওনার কাজ না। তো কিন্তু ওনাকে ওপর থেকে যে ব্রিফিংটা এসছে কেন্দ্রীয় বিজেপির থেকে, সেখানে তার মানে ওয়ার্ল্ড ওয়ার 3 এর কথা বলা হয়েছে। এটা সত্যি কথা, আমরা মূলত একটা ওয়ার্ল্ড ওয়ার 3 কন্ডিশনে আছি। এবং ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর যেমন আমরা দেখেছিলাম অনেকগুলো সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, যেমন ওটোমান সাম্রাজ্য, যেমন হ্যামসবার্গ মানে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য, এদিকে তোমার হলো গিয়ে যে জার রাশিয়াতে বিপ্লব হয়েছিল, বলশেভিক রিভলিউশন, এবং সেখানে নতুন সংবিধান হয়, সেখানে রাইট টু সেলফ ডিটারমিনেশন কনস্টিটিউশনালি ব্যবহার করে ফিনল্যান্ড আলাদা হয়ে যায়। অনেকে এটা জানে না। এবং যখন কিনা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে আমরা কিন্তু এটা দেখলাম যে হলো গিয়ে যে এন্টায়ার যে ব্রিটিশ সাম্রাজ্য, যেখানে সূর্য কখনো অস্ত যেত না, সেটা ভেঙে চুরমার হয়ে যায়। ফ্রেঞ্চ সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে যায়, ডাচ, পর্তুগিজ এদের যে সাম্রাজ্যগুলো ছিল সব চুরমার হয়ে যায়। জার্মান আর ইটালি তো হেরেই যায়, জাপান এরা তো হেরেই যায়। আমেরিকার খুব বেশি তোমার উপনিবেশ ছিল না, একমাত্র বোধহয় ফিলিপিন্স ছাড়া। এবং তো স্বাভাবিকভাবেই আমেরিকার তখন এরপর একটা উত্থান হয়, এবং আরেকটা যে দেশের উত্থান হয় সে দেশটা হলো সোভিয়েত ইউনিয়ন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ ধরেই আস্তে আস্তে 2 বছর কি 4 বছরের মধ্যে কমিউনিস্ট পার্টি চীনেরও ক্ষমতা দখল করে এবং পৃথিবী এগিয়ে চলে। তো এর মানে হলো এই যে বিশ্বযুদ্ধের সময় এবং বিশ্বযুদ্ধের শেষে অনেক সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এটাই কালের নিয়ম।
এবং এখন আমরা মূলত একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার অবস্থাতেই আছি। এখানে আসল দুটো যে পাওয়ার, চীন আর আমেরিকা, সরাসরি যুদ্ধ করছে না, কারণ এদের মানে অস্ত্রের ক্ষমতা এতই বেশি, সরাসরি যুদ্ধ করলে যে যে বিশ্বটাই থাকবে না। মিউচুয়াল অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন অর্থাৎ ম্যাড এক্ষেত্রে প্রয়োগ হবে, অর্থাৎ কিনা আমিও শেষ হব, তুমিও শেষ হবে। সুতরাং এরা সরাসরি যুদ্ধ করতে পারছে না। এরা কতগুলো যে ক্ষেত্র তৈরি করেছে, যেমন ইউক্রেন, ইরান, ইসরায়েল, ওয়েস্ট এশিয়া, এরকম যে ক্ষেত্র তৈরি করে সেখানে এরা মূলত লড়াই চালাচ্ছে। সেখানে এরা একে অপরকে যে দেখাচ্ছে যে দেখো আমার কাছে এই অস্ত্র আছে, ও বলছে যে দেখো আমার কাছে এই অস্ত্র আছে, ও বলছে আমার টেকনোলজি সুপিরিয়ার, ও বলছে আমার ম্যানুফ্যাকচারিং সুপিরিয়ার। তো এইভাবে মূলত দুজন এক ধরনের যুদ্ধ করছে। এটা আসলে একটা বিশেষ ধরনের যুদ্ধ, যা মিউচুয়াল অ্যাসিওর্ড ডিস্ট্রাকশনের জন্য চীন এবং আমেরিকা এবং খানিকটা হলেও যে রাশিয়া করছে। আসল যে তিনটে সুপার পাওয়ার আছে তার মধ্যে চীন আর আমেরিকাই মেন, কারণ রাশিয়া ইকোনমিক পাওয়ার হাউস নয়। ও যাই হোক, তো এরা মূলত এই জন্য এক একটা যে ক্ষেত্র ধরে ধরে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধটা করছে। কিন্তু এটা মূলত তৃতীয় বিশ্বযুদ্ধই, যেহেতু আমরা জানি যে ব্রিটিশদের শেষ পর্যন্ত যে ব্রিটিশদের হাত থেকে যে বিশ্বের ক্ষমতা আমেরিকার হাতে চলে গেছিল, এবং সোভিয়েত মূলত একটা আন্ডারডগ পাওয়ার হিসেবে ছিল। এটার একটা বড় কারণ হলো যে আমেরিকার যে জনসংখ্যা সেটা ব্রিটেনের প্রায় হলো যে 4 গুণ বেশি ছিল। তো যেহেতু ওর জনসংখ্যাটা অনেকটা বেশি, তো স্বাভাবিকভাবে ওর পোটেনশিয়াল জিডিপি অনেক বেশি। পোটেনশিয়াল জিডিপি হলে পোটেনশিয়াল যে টেকনোলজি, পোটেনশিয়াল মিলিটারি সবই বেশি হবে। তো সুতরাং আস্তে আস্তে তার হাতে ক্ষমতা চলে যাবে। তো আজকে চীন আর আমেরিকার ক্ষেত্রে ব্যাপারটা তাই। চীনের পপুলেশন 4 গুণ বেশি, সুতরাং মানে চীনের যে পোটেনশিয়াল জিডিপি অনেকটা বেশি, চীনের পোটেনশিয়াল মিলিটারি, পোটেনশিয়াল টেকনোলজি সবই বেশি। এ তো স্বাভাবিক, কারণ যেখানে যত লোক কত বেশি ট্যালেন্ট, কত বেশি বাজার, এটাই তো কত বেশি হলো গিয়ে যে ম্যানুফ্যাকচারিং হওয়ার সম্ভাবনা, কত বেশি যে টেকনোলজি বিকাশের সম্ভাবনা। সুতরাং এটার আউটকামটা নিয়ে খুব আর মানে নেই কোনো, মানে চীন আর আমেরিকার মধ্যে চীনই জিততে চলেছে, এটা মোটামুটি শিওর। এবং বিভিন্ন যে ওয়াল স্ট্রিটের যে ব্যবসায়ীদের কথা শুনলেও এটা মনে হয় যে এরা মোটামুটি এটা মেনে নিয়েছে যে চীনের উত্থান। চীন এমনিতে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র, তারা নিজেকে মার্কসিস্ট লেনিনিস্ট রাষ্ট্র বলে, কিন্তু চীনকে যেহেতু একটা কমিউনিস্ট রাষ্ট্রকে মেনে নিতে ক্যাপিটালিস্টরা পারে না মুখে, সেই জন্য তারা একটা নাম দিয়েছে সিভিলাইজেশন স্টেট চীনকে। তো এটা আর কি, যে ওয়াল স্ট্রিট আর কমিউনিস্ট পার্টি অফ চায়নার একটা যে রয়েছে, একটা যে মানে সমঝোতা হচ্ছে, এটারও একটা প্রমাণ। ও যাই হোক, যে চীনের যে জয়টা নিয়ে খুব একটা মানে কিছু নেই, খুব একটা কোনো সন্দেহ নেই। এখন আস্তে আস্তে মানে এটা যারা যে যত ভালো জানে সে তত আগে ব্যাপারটা বুঝতে পেরেছে যে চীনের উত্থান হবেই, আমেরিকা শেষ হয়ে যাবেই। কিন্তু এর আনুষাঙ্গিক ওই যে যেমন প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা তোমার হলো গিয়ে যেই ব্রিটেন উইক হয়ে গেল, আমেরিকা, জাপান, ফ্রান্স, রাশিয়া এরা মাথাচাড়া দিতে থাকলো। আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমেরিকার সোভিয়েত পূর্ণ জয়ী হলো, ইউরোপিয়ান পাওয়ারগুলো শেষ হয়ে গেল। এবার প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে আবার ওটোমান, হ্যামসবার্গ, জার রাশিয়া শেষ হয়ে গেল। তো সেরকমই এক্ষেত্রেও কে কে শেষ হয়ে যাবে এটাই হলো দেখার। তো আপনারা ভালো থাকবেন, আজ এইটুকুই।